পজিশন আসে এবং মোস্ট অফ দ্য কোশ্চেন ফাইন্যান্সিয়াল পজিশন নিয়েই আপনার হয়। মোস্ট অফ দ্য কোশ্চেন ফাইন্যান্সিয়াল পজিশনের উপরে হয়। সো আমরা একটা অঙ্ক করব। ধরেন এই যে দেখা যাচ্ছে না সবার ইসে স্লাইড দেখা যায় দেখা দেখা যায়? যায় হ্যাঁ, জি এই অঙ্কটা আমাদের সময় খুবই আসতো, খুবই জনপ্রিয় একটা অঙ্ক। আপনার ওয়াটার লিমিটেড, এটা চ্যাপ্টার 13 এর 12 নম্বর অঙ্ক। জাস্ট আমি উঠাই দিছি, সহজ থেকে শুরু করি, তো সহজ থেকে না করলে পরবর্তীতে আপনারা একটু ইয়ে হয়ে যাবে নাকি। এখানে দুইটা ওয়াটার লিমিটেড, হাইড্রোজেন লিমিটেড এবং অক্সিজেন লিমিটেড, একটা হোল্ডিং কোম্পানি, একটা সাবসিডিয়ারি, একটা অ্যাসোসিয়েট। সে কি বলতেছে, এই যে হোল্ডিং কোম্পানি, সে দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেনের ইনভেস্ট করছে 1,60,000 শেয়ার এবং 80,000 শেয়ার ইনভেস্ট করছে। 80,000 শেয়ার অক্সিজেনে ইনভেস্ট করছে। তার ইনভেস্টমেন্টের পরিমাণ টাকা দিয়ে আছে, ওয়াটার দিয়ে আছে। এরপরে কিছু অ্যাডজাস্টিং দিচ্ছে, যেগুলো আপনাকে করতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে আমার রিকোয়ারমেন্ট কি যাচ্ছে। রিকোয়ারমেন্ট বলতেছে কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ফর ওয়াটার লিমিটেড। ওয়াটার লিমিটেডের ফাইন্যান্সিয়াল পজিশন আপনাকে করতে হবে। এরপরে রিকর্ড দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, আপনার কি বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, সামান্য এগুলো আপনি কি আমাদের 2-3 মার্কের জন্য একটা থিওরি আসবে। বিভিন্ন লেভেলের আন্ডারস্ট্যান্ড দ্য কনসোলিডেটেড অ্যাকাউন্টিং পারপাস, 2-3 মার্কের জন্য আপনার থিওরি আসবে। বাট মেইন ফ্যাক্ট ইজ দ্যাট আপনাকে কনসোলিডেশন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনস করতে হবে। সো আমরা এই অঙ্কটা একটু হাতে কলমে করব। এরপরে আমরা কনসোলিডেশনের কোশ্চেন ব্যাংকে, আপনারা জানেন কোশ্চেন ব্যাংকে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ কনসোলিডেশন করতে হবে। এরপরে আপনাকে করতে হবে বিগত সালের কোশ্চেন। আপনার কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক সময় সিঙ্গেল ভাবে চলে আসে, একদম শুধু কনসোলিডেশন গতবারও কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসছে। এটার জন্য আপনার আইসিআইবিডাব্লিউর যে কোশ্চেন ব্যাংক আছে, সেটা আপনাদের করতে হবে 34, একটু লিখে নিন, 34, 37, 38, 40, 44, 34, 37, 38, 40, 44, এটা আপনাদের আসছে। এরপরে ম্যানুয়াল থেকে আমার 13 নম্বর চ্যাপ্টারে, যেটা 13 নম্বর চ্যাপ্টার আমি ওয়াটার পিএলসি, এটা আমরা এখন যে করব। আর আজকে আরেকটা অঙ্ক করব আপনার এই আইসিডাব্লিউ কোশ্চেন ব্যাংক থেকে 34 নম্বর লং টং উইল পিএলসি। সো শুরু করা যাক। এখানে আমার দেখেন ফলোয়িং এডিশন ইনফরমেশন। এই যে হিমেল ভাই বলছে যে আসলে কনসোলিডেশন সব যোগ বিয়োগ করা, রাইট, সবই যোগ বিয়োগ করা। শুধু রিটেন আর্নিং এ কাজ, ইনভেস্টমেন্টে কাজ, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নিয়ে কাজ। আমাদের এই তিনটা কাজ যদি পারে, তাহলে মোটামুটি আপনার কনসোলিডেশন নিয়ে কারোর ভাববে না। ইনফ্যাক্ট শুধু এখানেই না কনসোলিডেশন করতে হবে, আপনার অ্যাডভান্স লেভেলে যখন উঠে যাবেন তখনও কনসোলিডেশন নিয়ে 20 থেকে 25 মার্ক আসবে। ভাই, আমার একটা কোশ্চেন আছিল ভাই। জি, আচ্ছা, আমাদের তো ম্যাথ দুইটা, ধরেন দুইটা হলো 30, 60 মার্কস, তাই না? এরকম। আসতে পারে। আচ্ছা, আর ধরেন খুচরা অঙ্ক আসবে 20 মার্কস। খুচরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনাকে আসবে। তাহলে কি ভাই থিওরির দরকার আছে নাকি? থিওরি আপনাকে যখন পাশের মানে আপনি টাই হয়ে যাবে, টাই টাই ফিগার, তখন আপনাকে থিওরি আপনাকে হেল্প করবে। ধরেন বুঝতে পারছি। গত জুলাই আগস্ট 2024-এ আপনার দুইটাই পড়ছে, ইনকাম স্টেটমেন্টও পড়ছে, এই যে কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশনস 20 মার্কের একটা অঙ্ক পড়ছে আপনার জুলাই আগস্ট 2000। আমি এটাই যদি একটু ফিল্টার করি, ফিল্টার করে দেখেন কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশন
স্টেটমেন্ট এটা দিয়ে আমি যদি করি, জুলাই আগস্ট 2024-এ আপনার কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশন পড়ছে 20 মার্ক। মার্চ এপ্রিল 2024 আপনার কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস পড়ছে 25 মার্ক। নভেম্বর ডিসেম্বর 2023-এ কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশনটা পড়ছে আপনার 25 মার্ক। আর জুলাই আগস্ট 2023-এ দুইটাই পড়ছে। আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং ইনকাম স্টেটমেন্ট দুইটাই করতে হবে আপনাকে 30 মার্ক। এবং মার্চ এপ্রিল 2023-এও একই কাজ, আপনার 25 মার্ক দুইটাই করতে হবে। এরপরে নভেম্বর ডিসেম্বর 2022-এ এটা হলো প্রফিট অ্যান্ড লস উইথ ইকুইটি, যেটা আমরা করে ফেলছি। এবং জুলাই আগস্ট এগুলো আপনার কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল পজিশনস 20 এবং 25 মার্কে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার কনসোলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশনটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আসে। সো নভেম্বর ডিসেম্বরে এটা কি আসছে আপনারা জানেন? নভেম্বর ডিসেম্বরে কি আসছে? ফাইন্যান্সিয়াল পজিশন আসছে। ফাইন্যান্সিয়াল পজিশনটা আসছে। তারপর আমি একটু দেখে নিই আপনাদের দেখানোর সাথে। নভেম্বর ডিসেম্বর 2000 এই যে এই অঙ্কটা আসছে, খুলনা লিমিটেড অ্যান্ড সিলেট লিমিটেড। এটা অনেকবার আসছে আর কি, একদম সহজ একটা অঙ্ক। এই অঙ্কটাই আমি এখন করাবো। ওয়াটার লিমিটেড আছে না, যেটা আমি একটু আগে দেখাচ্ছি, দেখেন তো। এই যে ওয়াটার লিমিটেড, এ নেয়ার অ্যাবাউট সেম। এই 25% ক্যাশ ফ্লো, তারপরে একটা চেক দিচ্ছে, ইম্পেয়ারমেন্ট, নন কন্ট্রোল ইন্টারেস্ট, একদম সেম। ওয়াটার লিমিটেডের একদম কাছাকাছি। পাঁচটা, এটাও পাঁচটা, ওইটাও পাঁচটা। নন কন্ট্রোল ইন্টারেস্ট, এটা প্রপোর্শনাল মেথড। এখানেও বলছে নন কন্ট্রোল ইন্টারেস্ট মেজার ইউজিং দ্য প্রপোর্শনাল মেথড। এই ওয়াটার লিমিটেড এখানে 6টা, এখানেও 5টা। যেমন বলছে ফাইন্যান্সিয়াল পজিশন করতে বলছে, আর আপনাকে একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে বলছে when preparing the consolidated financial statement. সো এবার আপনাদের প্রফিট অ্যান্ড লসও আসতে পারে, অথবা দুইটাও দিতে পারে, অথবা ফাইন্যান্সিয়াল পজিশন আসতে। ফাইন্যান্সিয়াল পজিশন আসলে খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারবেন। ওকে, আমরা এই অঙ্কটায় চলে যাই। ফাইন্যান্সিয়াল পজিশনটা আমরা করবো, এটা ধরেন যে ফাইন্যান্সিয়াল পজিশন। সো ওয়াটার লিমিটেড পারচেস, আপনার ওয়াটার লিমিটেড পারচেস করছে দ্য শেয়ার হাইড্রোজেন লিমিটেড 1 অক্টোবর 2010-এ, হোয়েন রিটেন আর্নিং অফ হাইড্রোজেন লিমিটেড ওয়ার কত? 5 লাখ টাকা। রিটেন আর্নিং হাইড্রোজেন লিমিটেড। সো আপনারা করবেন কিভাবে? খুব দ্রুত করার সিস্টেমটা কি, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমার হাইড্রোজেন লিমিটেড এবং এই অক্সিজেন এর মধ্যে কোনটা সাবসিডিয়ারি, কোনটা অ্যাসোসিয়েট। তো আমার হাইড্রোজেনের জন্য আমি কিনছি 1,60,000 শেয়ার। ওর টোটাল শেয়ার কত? যদি 1 টাকা করে ধরি, তার টোটাল শেয়ার হলো 2 লাখ টাকা। 2 লাখ শেয়ার, 2 লাখ শেয়ার না? 1 টাকা করে যদি আমি অর্ডিনারি শেয়ার ধরি, হাইড্রোজেনের শেয়ার আছে কত? 2 লাখ। সে কিনে ফেলছে কত? 1,60,000। তাহলে আমার এটা কত পার্সেন্ট? 80% হাইড্রোজেন কিনে ফেলছি আমি। আর অক্সিজেনের 2 লাখ শেয়ার, তার মধ্যে আমি কিনছি 80,000 শেয়ার। তার মানে কি? ভাই এটা 40%। ম্যানুয়ালের মধ্যে ম্যানুয়ালে আছে না এটা? হ্যাঁ, ওয়াটার লিমিটেড ম্যানুয়ালে আছে। 12 নম্বর। ওকে, থ্যাংক ইউ। 12 নম্বর পেজ নাম্বার দাঁড়ান বলতেছি। ম্যানুয়ালের অঙ্কই আমি শুরু করছি। জি জি। চ্যাপ্টার 13। প্রথমে ম্যানুয়াল না করলে মানে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। সো আমি প্রথমে কে আমার অ্যাসোসিয়েট, কে সাবসিডিয়ারি, সেটা বের করে নেব আমার। সো আমি গ্রুপ স্ট্রাকচার যেটা বলে সেটা বের করে নেব একটু। আমার গ্রুপ স্ট্রাকচার দেখেন, ওয়ার্কিং 1 গ্রুপ স্ট্রাকচার। ওয়াটার লিমিটেড সে
হাইড্রোজেন 1,60,000 শেয়ার কিনছে, তার অর্ডিনারি শেয়ার ছিল 2 লাখ। তাহলে 1,60,000 সে যদি কেনে তাহলে তার শেয়ার হোল্ডিং কত? 80%। আর অক্সিজেন লিমিটেড 80,000 শেয়ার, এই যে দেখেন 80,000 শেয়ার কিনছে, কিন্তু তার অর্ডিনারি শেয়ার ছিল 2 লাখ টাকা। 1 টাকা করে যদি শেয়ার হয়, অর্ডিনারি শেয়ার 2 লাখ টাকা। তা আলটিমেটলি সে 40% শেয়ার কিনছে। তাহলে আমার হাইড্রোজেন অ্যাসোসিয়েট না সাবসিডিয়ারি? হাইড্রোজেন অ্যাসোসিয়েট। হাইড্রোজেন No, oxygen associate. অক্সিজেন অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মিনস বিলো দ্য 50%, আর সাবসিডিয়ারি মিনস আপনার অ্যাবভ 50%। বিলো 50% এটাকে বলা হয় ইকুইটি মেথড, আর অ্যাবভ 50% এটাকে বলা হয় কনসলিডেশন। ক্লিয়ার? সো আমরা গ্রুপ স্ট্রাকচার বুঝে নিলাম যে আমার হাইড্রোজেন কনসোলিডেট আর অক্সিজেন হলো অ্যাসোসিয়েট। যেহেতু অক্সিজেন অ্যাসোসিয়েট, অক্সিজেনের এখানে আপনি একটা দাগ দিয়ে নেবেন, স্কেল দিয়ে দাগ নিয়ে দিবেন যে এই অক্সিজেনটা আমার অ্যাসোসিয়েট। অক্সিজেনের কাজ হলো ইকুইটি মেথড, ইকুইটির সাথে কাজ, রিটেন আর্নিং এর সাথে কাজ, আর বাদ বাকি কোনো কাজ তেমন নাই। বোঝা গেছে? সো আমরা চলে যাই। প্রথমে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হলো অ্যাজ এ ফাইন্যান্সিয়াল পজিশন যেভাবে করি সেভাবে একটু একদম চোখ কান বুঝে লিখে নেবেন। যেমন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ইনটেন্স অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট, এইগুলো আপনি 3টা কলাম লিখে নেবেন, নন কারেন্ট অ্যাসেট। এরপর কারেন্ট অ্যাসেটের মধ্যে লাগবেন, ধরেন যে এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট, কারণ আমার অ্যাসোসিয়েট আছে। কারেন্ট অ্যাসেটের মধ্যে লিখবেন ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ। ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ। তো প্রথম কথা হলো এই যে সাবসিডিয়ারিজ হাইড্রোজেনের মধ্যে যখন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট দিবেন তখন এই দুটো যোগ করে দিবেন, চোখ কান বুঝে, কোনো দিক তাকানো লাগবে না, দুটো যোগ করে, কারণ অ্যাসোসিয়েটে যা আছে সেটা যোগ হয়ে যাবে। ইনটেনজিবল অ্যাসেট এটা আমার নোট থেকে আসবে, গুডউইল। গুডউইলে যে কনসিডারেশন ট্রান্সফার যদি আমি করি তাহলে আমার এটা নোট থেকে আসবে। ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট এটাও আমার নোট থেকে আসবে। আচ্ছা, ইনভেন্টরি আসেন। যদি ইনভেন্টরি দেখেন এই দুটা হাইড্রোজেন এবং ওয়াটার যোগ করে নেবেন, 4,75,95, 3,88,00। এই দেখেন 4,95,, 3,88,00 আমি যোগ করে নিলাম। এইটাও প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমি যোগ করে দিলাম। যেগুলো আমার অ্যাডজাস্টিং এন্ট্রি আছে সেগুলো পরে আমি আপনাদের শেখাবো। ট্রেড রিসিভেবল 4,15,00, 3,20,00। আমার অ্যাসোসিয়েটের সাথে কাজ হলো রিটেন আর্নিং, অ্যাসোসিয়েটের এসে কিছুই আমি ধরবো না। সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি আমি যোগ করে দিলাম, 4,15,00, 3,20,00 যোগ করে দিলাম। ওকে, এরপরে ক্যাশ দেখেন, ক্যাশ 1,01,95,000, এটাও আমি যোগ করে দিলাম। শেষ, আমার অ্যাসেট পাস ক্লিয়ার। লাইবিলিটি পাস, ইকুইটি পাশে আসেন। ইকুইটি পাশে আমার এই যে অ্যাসোসিয়েট এবং সাবসিডি এর ইকুইটিতে আমি কিনে নিচ্ছি, আমার তাহলে হোল্ডিংয়ের অর্ডিনারি শেয়ার কত? 6 লাখ। ডাইরেক্ট আপনি অর্ডিনারি শেয়ার বসায় দিবেন, কোনো দিক তাকানোর দরকার নেই। রিটেন আর্নিং হলো আমার নোট থেকে আসবে। রিটেন আর্নিং নোট, নন কন্ট্রোল ইন্টারেস্ট নোট। ওকে, নো প্রবলেম, আমরা নোটে চলে যাব। রিটেন আর্নিংয়ে দেখেন, রিটেন আর্নিংও আসবে আমার হোল্ডিং এরটা, ওয়াটার লিমিটেড। হাইড্রোজেনও আসবে না, অক্সিজেনও আসবে না। তাহলে ওয়াটার লিমিটেড রিটেন আর্নিং হলো 10,15,000। আমি নোটে চলে যাব। আমার নোটগুলো আগে দেখে নিই। প্রথম হলো গ্রুপ স্ট্রাকচার, নোট 1, নেট ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট। হাইড্রোজেন অক্সিজেন দুইটারই নেট অ্যাসেট কতটুকু পাচ্ছি, আমি কত খরচ করতেছি এবং কত অ্যাসেট পাচ্ছি। ক্যালকুলেশন অফ গুডউইল অথবা গেইন অন ইনভেস্টমেন্ট, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, রিটেন আর্নিং, কস্ট অফ ইনভেস্টমেন্ট অফ ইকুইটি। এই 6টা নোট সব সময় থাকবে, এভরি টাইম। আপনার এই 6টা নোট আপনাকে ইজিলি করতে হবে। সব সময় চিন্তা করবেন যখন ফাইন্যান্সিয়াল পজিশন আসবে আপনার এই 6টা নোট থাকবেই। যদি আরও নোট থাকে সেটা অন্য বিষয়। সো প্রথমে আমার
এই রিটেন আর্নিং হোল্ডিং কোম্পানি বলতেছে কত, 10,15,000। 10,15,000 বসায় দেন অটো। এরপরে আসেন ইকুইটি শেষ, নন কারেন্ট অ্যাসেট। এই যে ইকুইটি পোর্শন শুধুই আসবে এই হোল্ডিং কোম্পানির, আর এইগুলোর আসবে না। এইগুলোরটা আমার পরে আমি এই যে পোস্ট অ্যাকুইজিশনের মাধ্যমে এইগুলো আমার অন্তর্ভুক্ত হবে। সো ইকুইটি গেল, নন কারেন্ট অ্যাসেট দুইটাই যোগ করবেন, হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি 4 লাখ 1,15,50। 4 লাখ ধরেন নন, এই যে কোথায় গেল, এই যে নন কারেন্ট লাইবিলিটিস 4,01,50,000। আমার দুটাই আমি যোগ করে ডাইরেক্ট বসাই দিলাম, শেষ। কারেন্ট লাইবিলিটিস ধরেন যদি কোনো অ্যাডজাস্টিং না থাকে, তাহলে এই যে 4,40,000 2,82,000 আমি যোগ করে দিব। এটার তেমন কোনো অ্যাডজাস্টিং নাই বলে আমি ডাইরেক্ট যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমার এই দুটো হয়ে গেল, এটা যোগ, এটাও হয়ে গেল, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। তারপরে আমার কোশ্চেন হলো আপনার রিটেন আর্নিং এবং নন কন্ট্রোল ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। আর এখানে গুডউইল বের করতে হবে। আমি এটা মার্ক করে রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাকে এই দুইটা জিনিস বের করতে হয়। এখানে দুইটা, আচ্ছা এটা অন্য মার্ক, এইটা আর এই যে দুইটা, এই দুইটা আপনাকে বের করতে হবে। একটা হলো গুডউইল বের করতে হবে, একটা হলো ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট বের করতে হবে। আর রিটেন আর্নিং এর কত টাকা সেটা বের করতে হবে, নন কন্ট্রোল ইন্টারেস্ট কত, এই অঙ্কে এই 4টা নোট আপনাকে বের করতে হবে। এই 4টা ফিগার বের করার জন্য আপনাকে নোট শুরু করতে হবে। প্রথম নোট আমি গ্রুপ স্ট্রাকচার বের করে ফেললাম। দ্বিতীয় নোট ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট, আমি অ্যাকুইজিশন করার ক্ষেত্রে কতটুকু নেট অ্যাসেট পাচ্ছি। সো আমার হাইড্রোজেন, আমি চলে আসি, হাইড্রোজেনটা আমি অ্যাকুইজিশন করতেছি, তাহলে অর্ডিনারি পাচ্ছি কত, 2 লাখ। আপনি 2 লাখ বসাই দেবেন, অর্ডিনারি শেয়ার 2 লাখ, 2 লাখ বসাই দিলেন, অর্ডিনারি শেয়ার 2 লাখ। রিটেন আর্নিং, আমি হাইড্রোজেনের রিটেন আর্নিং হিসেবে 8,20,000 টাকা পাচ্ছি। রিটেন আর্নিং 8,20,000 অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। এটা কি অ্যাট দ্য ইয়ার এন্ড, এটা ইয়ার এন্ড 31 সেপ্টেম্বর 2005 ইয়ার এন্ড আমি রিটেন আর্নিং পাচ্ছি 8,20,000। সো কাম টু দ্য পয়েন্ট, আমি যখন ক্রয় করছিলাম তখন তার রিটেন আর্নিং কত, ওয়াটার লিমিটেড পারচেজ দ্য শেয়ার ইন হাইড্রোজেন লিমিটেড on 1st October 2010 when return earning of hydrogen limited were 5 লাখ টাকা। তাই at the date of acquisition return earning হলো 5 লাখ টাকা। সো আমি এখানে 5 লাখ টাকা দিয়ে দিলাম। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এটা হাইড্রোজেন, দ্য ফেয়ার ভ্যালু আইডেন্টিফাইড অ্যাসেট অ্যাকোয়ার্ড আর লায়াবিলিটি আর সেম, যেহেতু আমার ফেয়ার ভ্যালুতে তেমন কোনো non-control interest in hydrogen limited should be measured using proportionate method। তাহলে proportionate method রিটেন আর্নিং এর সাথে কাজ আর নন কন্ট্রোল ইন্টারেস্টের সাথে কাজ। শেয়ার বলছে দ্য শেয়ার অফ অক্সিজেন লিমিটেড ইন অ্যাকর্ড 1st October 2002 বা 2000, তার হোয়েন দ্য রিটেন আর্নিং ওয়ার 2,42,000, তার রিটেন আর্নিং ছিল 2,42,000 অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। সো আমি অক্সিজেনের রিটেন আর্নিং করি, অক্সিজেন অর্ডিনারি শেয়ার ছিল 2 লাখ, রিটেন আর্নিং ছিল 4,63,000। সো আমরা দিয়ে দিই অক্সিজেন অর্ডিনারি শেয়ার 2 লাখ অ্যাট দ্য ইয়ার এন্ড, অ্যাকুইজিশনের সময় 2 লাখ। রিটেন আর্নিং ছিল অ্যাট দ্য ইয়ার এন্ডে 4,43,000। এই দেখেন 4,43,000, এই যে অ্যাট দ্য ইয়ার এন্ডে 4,43,000। অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনস ওর রিটেন আর্নিং ছিল 2,42,000। সো 2,42,000 টাকা বসে দিবেন, শেষ। এরপর আসেন ইনক্লুডেড ইনভেন্টরিজ ফিগার অফ ওয়াটার লিমিটেড। ওয়াটার লিমিটেডের যে ইনভেন্টরি আছে, এই যে ইনভেন্টরি, এই ইনভেন্টরির মধ্যে বলতেছে ইনক্লুডেড ইনভেন্টরি ফর ওয়াটার লিমিটেড ইজ ইনভেন্টরি ভ্যালুড 20,000 টাকা ইনক্লুড অবস্থায় আছে, যেটা এক হুইচ হ্যাড বিন পারচেজ ফ্রম হাইড্রোজেন, হাইড্রোজেনের কাছ থেকে আমি পারচেজ করছি অ্যাট কস্ট ভ্যালু, কস্ট প্লাস 25%। তাহলে কস্ট প্লাস 25% মানে কি,
এনিবডি কেউ বলতে পারবেন? কস্ট প্লাস 25% একশো মার্জিন না পঁচিশ মার্কআপ মার্কআপ, রাইট। 125 হলো সেলিং প্রাইস, কস্ট হলো 100, আর প্রফিট হলো 25%, তাহলে 125। সো আমার এই যে ইনভেন্টরি প্রভিশন আনরিয়েলাইজড প্রফিট, তাহলে 20,000 টাকা কে হাইড্রোজেন না কার কাছ থেকে ক্রয় করছে? Included inventory for water limited is inventory which had been purchased from hydrogen limited. হাইড্রোজেনের কাছ থেকে কিনছি না, তাহলে ও 25, ধরেন যে প্রফিট আনরিয়েলাইজ প্রফিট 20,000 টাকা গুণ 25% ভাগ 125, যেহেতু এটা মার্কআপ 125, 4,000 টাকা আনরিয়েলাইজ প্রফিট হিসেবে আছে। এই 4,000 টাকা আবার ইনভেন্টরি থেকে এই দেখেন এটা বাদ চলে যাবে, দুই জায়গায় কাজ হবে। ইনভেন্টরি থেকে 4,000 টাকা আপনার বাদ চলে যাবে, আবার যখন নেট অ্যাসেট আপনি ক্যালকুলেট করবেন আনরিয়েলাইজড প্রফিট হিসেবে, এই যে আনরিয়েলাইজড প্রফিট হিসেবে আপনার এটা বাদ চলে যাবে। আনরিয়েলাইজড, তাহলে 20,000 টাকা ইনভেন্টরি আছে, যার মধ্যে আনরিয়েলাইজড প্রফিট হলো 4,000 টাকা। সেই 4,000 টাকা আপনার নেট অ্যাসেট থেকে বাদ, এটা সব যোগ করে দিবেন, যোগ করে এইটা যোগ করে দিবেন। অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে 7 লাখ টাকা, পোস্ট অ্যাকুইজিশনে এই 10 লাখ থেকে 7 লাখ বাদ দিলে পোস্ট অ্যাকুইজিশন হয়ে গেল। এখন আসেন এরপর আর কি আছে, বলছে ইনক্লুডেড ট্রেড পেবলস ফিগার অফ ওয়াটার। ওয়াটারের ট্রেড পেবলের মধ্যে 18,000 টাকা পেবল টু অক্সিজেন অ্যান্ড অ্যামাউন্ট রিসিভেবল বিং রেকর্ড ইন রিসিভেবল অক্সিজেন ব্যালেন্স। যেহেতু অক্সিজেন আমি আমার সাবসিডিয়ারির মধ্যে দিচ্ছি না, এটা অ্যাসোসিয়েট ইকুইটি পোর্শনে কাজ, এর কারণে ওই এন্ট্রিতে, ওই অ্যাডজাস্টিং এন্ট্রিতে কোনো কাজ হবে না, ওই অ্যাডজাস্টিং এন্ট্রিজে কোনো কাজ হবে না। সো আমার এই পর্যন্ত শেষ। ইম্পেয়ারমেন্ট রেভিনিউ, এটা ইম্পেয়ারমেন্টের আমার রিটার্ন আর্নিংয়ের সাথে কাজ। যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন, দুটো অক্সিজেনের জন্য 1,000 টাকা ইম্পেয়ারমেন্ট, আর হাইড্রোজেনের জন্য আপনার অক্সিজেনের জন্য 2,000, হাইড্রোজেনের 1,000 ইম্পেয়ারমেন্ট লস। এটা আপনার দুই জায়গায় কাজ হবে, গুডউইল বের করার সময় কাজ হবে আর রিটার্ন আর্নিংয়ের সাথে মাইনাস হবে। সো এরপর আসেন আমরা এখন এই ক্যালকুলেশন নেট অ্যাসেট বের করে ফেললাম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই 4টে ওয়ার্কিং বের করা। এক হলো গুডউইল, ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট, রিটেন আর্নিং, নন কন্ট্রোল ইন্টারেস্ট। এই 4টা জিনিস আমাকে বের করতে হবে। আলটিমেটলি ওই 4টে বের করতে পারলে মোটামুটি অঙ্ক শেষ। সো আমার কনসিডারেশন ট্রান্সফার, আমি গুডউইল বের করার জন্য প্রথমে আমি হাইড্রোজেন ক্রয় করার জন্য আমি কত টাকা ইনভেস্টমেন্ট করতেছি, চলেন ম্যাথমেটিক্যালে টার্মে আমরা দেখে নিই। আমি হাইড্রোজেন করার জন্য 5,62,000 টাকা কি করলাম, আমি ইনভেস্ট করলাম। 5,62,000 টাকা আমি ইনভেস্ট করলাম। সো কনসিডারেশন ট্রান্সফার আমি করলাম 5,62,000। এর বিপরীতে আমি পেলাম কি, অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন আমি পেলাম কি, পেলাম হলো 7 লাখ টাকার অ্যাসেট। একটা হলো অর্ডিনারি শেয়ার 2 লাখ টাকা পেলাম, আর রিটার্ন আর্নিং পেলাম 5 লাখ টাকা। এই অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে আমি তার কাছ থেকে পেলাম 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার মধ্যেও তো আবার কি আছে, নন কন্ট্রোল ইন্টারেস্ট আছে না 20%। এই যে 7 লাখ থেকে নন কন্ট্রোল ইন্টারেস্ট বাদ দিলে আলটিমেটলি আমি অ্যাসেট হিসেবে পেলাম কত, 5,60,000 টাকা অ্যাসেট হিসেবে পেলাম, তাই না? আমার নন কন্ট্রোল ইন্টারেস্ট যারা আছে তাদের তো আমি আমার অ্যাসেটের মধ্যে বুক করব না। তাহলে আমি তার কাছ থেকে কিনলাম হলো 5,62,000 টাকা, কিন্তু আমার অ্যাটলিস্ট আমি পেলাম 5,60,000 টাকা। যেখানে এই যে নেট অ্যাসেট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন 7 লাখ টাকা মাইনাস নন কন্ট্রোল ইন্টারেস্ট আপনার 20%, এই যে 7 লাখ গুণ 20% হলো 1,40,000 টাকা। আপনি ডাইরেক্ট এই কাজ যখনই করবেন, 1,40,000 যখনই বসাবেন, তখন এই যে নন কন্ট্রোল ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, তাহলে এই যে 40,000 টাকা এখানে বসাই দিবেন ডাইরেক্ট। এই 40,000 টাকা আপনার নন কন্ট্রোল ইন্টারেস্ট বের করার জন্য ডাইরেক্ট বসাই দিবেন, গেল। এরপরে আমার হাইড্রোজেনের জন্য ইম্পেয়ারমেন্ট লস কত, 1,000 টাকা।
এই দেখেন, এই দেখেন, ইম্পেয়ারমেন্ট রিভিউ টু ডেট হ্যাভ রিভেলেড 1000 টাকা টু বি রিটেন অফ গুডউইল, গুডউইলের সাথে রিটেন অফ হয়ে যাবে। তাহলে এই 1000 টাকা আমি মাইনাস করে দিলাম। তো আলটিমেটলি আমি যদি এটা থেকে মাইনাস করে এটা প্লাস করে এটা প্লাস করে 1000 টাকা আমার গুডউইল আসে, 1000 টাকা গুডউইল হবে। সো আমি গুডউইলের জায়গায় এই যে ইনে গুডউইল 1000 টাকা বসাই দিলাম। এরপর আসেন, এই গুডউইল তো গেল, এরপর আসে নন কন্ট্রোল ইন্টারেস্ট। আমার কল শেষ হয় নাই, আমার নন কন্ট্রোল ইন্টারেস্ট 40,000 টাকা পাইছি অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। পোস্ট অ্যাকুইজিশনের জন্য আমার নন কন্ট্রোল ইন্টারেস্ট বের করতে, পোস্ট অ্যাকুইজিশনটা কি, আমার ইয়ার এন্ড যে অ্যাসেটটা ছিল তার থেকে অ্যাকুইজিশনের সময় যে অ্যাসেটটা পাইছি সেটা বাদ দিলে পোস্ট অ্যাকুইজিশন বের হয়। সো পোস্ট অ্যাকুইজিশনেরও আমার কত পার্সেন্ট, 20%। দেখেন 3,16,000 গুণ 20%, আমার এই যে 3,16,000 গুণ 20%, এটা হলো আমার পোস্ট অ্যাকুইজিশন। চলো পোস্ট অ্যাকুইজিশন নন কন্ট্রোল ইন্টারেস্ট কত হলো, 63,200। টোটাল আমার 2,03,200 টাকা নন কন্ট্রোল ইন্টারেস্ট, আমার নন কন্ট্রোল ইন্টারেস্ট কল বের হয়ে গেল অ্যাজ পার এই অনুযায়ী। এরপর আসেন রিটেন আর্নিং, আমার যেহেতু নন কন্ট্রোল ইন্টারেস্ট বের হয়ে গেছে, রিটেন আর্নিংয়ে আমি তো রিটেন আর্নিং হোল্ডিং কোম্পানি আমার তো জানা আছে। রিটেন আর্নিং হোল্ডিং কোম্পানির কত, 10,15,000 টাকা রিটেন আর্নিং। রিটেন হোল্ডিং কোম্পানির 10,15,000 টাকা, আপনি 10,15,000 টাকা বসায় দিবেন। এর ইম্পেয়ারমেন্ট লস দুইটা মিলে, একটা হলো দেখেন ইম্পেয়ারমেন্ট লস আপনার হাইড্রোজেনের জন্য 1,01,000 আর অক্সিজেনের জন্য 2,000, মোট 3,000 টাকা ইম্পেয়ারমেন্ট লস মাইনাস করে দিবেন। আর অক্সিজেনের জন্য যে 2,000 এটাও আমি দিয়ে দিলাম 2,000, এখানে 3,000। আর আমার এই যে গুডউইল বের করার সময় যে হাইড্রোজেন এর অক্সিজেন এই যে 1,000 টাকা দিয়ে দিলাম, টোটাল 3,000 টাকা আমার ইম্পেয়ারমেন্ট লস। দুই জায়গা কাজ হবে, দুই জায়গা আমি সেপারেট করে দিলাম। এরপরে বলছে পোস্ট অ্যাকুইজিশন অফ হাইড্রোজেন লিমিটেড, এই যে হাইড্রোজেনের 3,16,000-এর মধ্যে আমি 20% নন কন্ট্রোল ইন্টারেস্ট বসেছি আর 80% কি আমার কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে 3,16,000 গুণ 80%, 2,00,000, এই দেখেন 2,52,800। আর অক্সিজেনের আসি, অক্সিজেনের ট্রান্সফার করতেছি কি কত দেখি, আমরা অক্সিজেন কেনার জন্য 80,000 শেয়ার কেনার জন্য আমি তাকে 1,84,000 টাকা ট্রান্সফার করছি, 1,84,000 টাকা দিছি অ্যাসোসিয়েট করার জন্য। সো এই জায়গায় শুধুমাত্র এই যে পোস্ট অ্যাকুইজিশনটা ইম্পর্টেন্ট, 2,21,000 টাকা, 2,21,000-কে 40%, পোস্ট অ্যাকুইজিশন 40% দিলে এই দেখেন 2,21,000 40%, এই যে আপনার 2,21,000-কে 40% করলে এই যে 40% করলে আমার পোস্ট অ্যাকুইজিশনের বের হয়ে যাবে। বের হয়ে গেলে সো এটা যোগ বিয়োগ করলে আমার রিটেন আর্নিং বের হয়ে যাবে। এটা যোগ বিয়োগ করে ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট বের হয়ে যাবে, এই যে 88,000 বের হয়ে গেল। এখানেও 88,000 পোস্ট অ্যাকুইজিশন অফ 40% বের হয়ে গেলে এই যে 2,70,400 আর 13,53,000, 2,00,000 এই যে 13,53,000 আর নন কন্ট্রোল ইন্টারেস্ট তো আগেই বের করে দিচ্ছি। আর এই যে 2,70,400 সব যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। এনি কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই এই অঙ্কটা বুঝছেন কিনা? প্রথম অবস্থায় আপনারা বলবেন বুঝছেন কিনা, আর যদি না বুঝেন যেখানে বোঝেন নাই সেখানে আমি আবার বোঝানোর চেষ্টা করব। এনিবডি? ও আচ্ছা, আছেন সবাই? আছি তো ভাই। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আমি আবার ভাবলাম যে আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। সো এই অঙ্কটা হলো একদম মানে ইজি থেকে আমি শুরু করলাম আর কি আপনাদের জন্য, যাতে
বুঝতে পারে। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের অঙ্কের শুরু করি। 1 মিনিট। জি ভাই, পরের অঙ্কে যান। ওকে, সো আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা হলো আপনার কনসলিডেশন, আপনাদের ওইটা কনসলিডেশন কোশ্চেন, আইসিএডাব্লিউর কোশ্চেন্স। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেগুলো আপনার দিছি এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। আইসিএডাব্লিউ কোশ্চেন 4-5টা করবে, আর প্রিভিয়াস সালের কোশ্চেন 4-5টা করবেন। মোটামুটি এটা করে প্রিপারেশন নিয়ে যাবেন। আমার মনে হয় না যদি কঠিন ম্যাথ আসে তাহলে বেঁধে যাবেন, আর কঠিন না আসলে আপনারা পারবেন আর কি। এই যে গতবার যে ম্যাথটা আসছে এটা একদম সোজা ম্যাথ। গতবার যে ম্যাথটা আসছে এটা ততটা আমার কাছে মনে হয় না যে কঠিন। এই যে ম্যাথটা আমি আবার একটু দেখাই। এই ম্যাথটা সে ইনভেস্টমেন্ট করতেছে 84,000 টাকা। গত বছরের ম্যাথটা ইনভেস্টমেন্ট করতেছে 84,000 টাকা। এর ভিতরে তেমন কিছু নাই। খুলনা লিমিটেড, সিলেট লিমিটেড, রিভ্যালুয়েশন সারপ্লাস, এটাও আমি একটু পরে দেখাবো। বলছে 1 জানুয়ারি 2021 সালে খুলনা লিমিটেড অ্যাকোয়ার্ড করতেছে 48,000 ইন সিলেট লিমিটেড। সিলেট লিমিটেড অ্যাকোয়ার্ড করতেছে যে 84,000 টাকা দিয়ে অ্যাকোয়ার্ড করতেছে কত? 48,000 শেয়ার। 48,000 শেয়ার সে অ্যাকোয়ার্ড করতেছে। সো তার শেয়ার কত? 1 টাকা করে শেয়ার। তার মানে 60,000 শেয়ারে সে কিনতেছে কত বলেন তো? 48,000 শেয়ার কিনতেছে। তাহলে আলটিমেটলি সে কত পার্সেন্ট শেয়ার কিনতেছে? 48,000 ভাগ 60,000, 500%। 80%। 80% শেয়ার সে কিনে নিচ্ছে, তাই না? তার ওই সময়ে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন তার অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি রিটেন আর্নিং ছিল কত? 8,000, এবং রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল 16,000 অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। এই রিভ্যালুয়েশন সারপ্লাস 16,000ই ছিল, আর রিটেন আর্নিং ছিল 8,000। রিটেন আর্নিং এই যে 13,000 টাকা অ্যাট দ্য ইয়ার এন্ড, আর অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে 8,000। ওকে, ইনভেন্টরি অফ খুলনা ইনক্লুড ইন খুলনা লিমিটেডের মধ্যে, আমার খুলনা লিমিটেড কি হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির মধ্যে 4,000 গুড ইনক্লুড আছে, যেগুলো এই যে কস্ট প্লাস 25%, মানে 25%। তাহলে কত হবে? 4,000 গুণ 25% ভাগ 125 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা ইনভেন্টরি থেকে মাইনাস হবে, আর এদিকে আপনার নেট অ্যাসেট থেকে মাইনাস হয়ে যাবে। আর তেমন কোনো কাজ নাই এখানে। একটা ওই যে চেক নিয়ে কাজ আছে, চেকটা মাইনাস ক্যাশ হ্যান্ড থেকে মাইনাস করে দিলে এই অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা আর কোনো তেমন কোনো কঠিন নাই। এই অঙ্কে 25 মার্ক ছিল। যারা পরীক্ষা দিচ্ছেন তারা এই অঙ্ক না পারলে তো খুবই দুঃখজনক। পারছিলেন? আচ্ছা, Tong Oils PLC. Tong Oil PLC has an investment in 2 companies, Wetling and Grape Oil Limited. Draft summary is a statement of financial positions of 3 companies 31st March 2020 are shown as Tong PLC, Wetling and গেল। এটা ধরেন যে প্রপার্টি প্ল্যান, ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট। আমরা আবার যেভাবে একটা ট্রাঙ্ক পিএলসি আমি
করার সাথে আমি নিজেই করে রাখছি, কারণ একটা অঙ্ক করতে অনেক সময় লাগে। জাস্ট আমি সো টং পিএলসি প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট দেখেন ৮০,০০০, এবং যেহেতু 80% আমি এটা কোথাও, হ্যাঁ না এটা না, টং পিএলসির আমার স্ট্রাকচার, গ্রুপ স্ট্রাকচার আগে একটু বিবেচনা করে নিই। গ্রুপ স্ট্রাকচার কি? গ্রুপ স্ট্রাকচার দেখেন, টং ওয়েটলিং লিমিটেডকে কত পার্সেন্ট কিনতেছে, ও ইনভেস্টমেন্ট করতেছে ৩,৫০,০০০ টাকা, ওকে নো প্রবলেম। টং পিএলসি, টং উইল পিএলসি অ্যাকোয়ার্ড 70%, 75% ওয়েটলিং অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারে 2010 সালে 75% টোটাল কিনে নিচ্ছে, অ্যান্ড টোটাল কনসিডারেশন করছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা যেটা হলো ডেফার্ড কনসিডারেশন সম্পৃক্ততা আছে। ডেফার্ড নিয়ে আমরা এর আগে ডেফার্ড নিয়ে আমি আপনাদের আলোচনা করছি। আমি একটু ওয়াটার খেয়ে আসি। পানি। সরি ভাই। সো সে 75% কিনতেছে অর্ডিনারি শেয়ার 2010 সালে, ফর টোটাল কনসিডারেশন করছে 6,91,000। সে বলতেছে 6,91,000 আমার কনসিডারেশন, 2,50,000 টাকা ওয়াজ পেয়েবল অন দ্য একুইজিশন ডেট। একুইজিশন ডেটেই সে কি করবে? 2,50,000 টাকা পেবেল পে করে দিবে, তাই না? 2,50,000 টাকা সে অ্যাকুইজিশন ডেটে পে করে দিবে। এটা করে রিমেনিং 4,41,000 টাকা ইন 2 ইয়ার্স লেটার, 2 বছর ধরে মানে 2 বছর পরে সে কি করবে? 4,41,000 টাকা পে করবে। তার মানে কি? তার হলো ডেফার্ড কনসিডারেশন করতেছে। The director of Tong Oils PLC were unsure how to treat the deferred consideration and have ignored it when the preparing the draft financial statement above. সে এটা ইগনোর করে ফেলছে যে কিভাবে এটা প্রিপেয়ার করব। এর জন্য সে তেমন একটা ওই 4,41,000 টাকা কোনো কাজই করে নাই। বলছে 2 বছর পর 4,41,000 টাকা দিবে। তার মানে প্রথম বছরে সে যেটা দিবে, দ্বিতীয় বছরে তাকে ডিসকাউন্ট কনসিডার করতে হবে। ডেফার্ড কনসিডারেশন ডিসকাউন্ট কনসিডার করতে হবে এট দ্য ডেট অফ এখানে তো ডিসকাউন্টিং ফ্যাক্টর না, নাই মানে পার্সেন্টেজ উল্লেখ করে না, তাহলে এটা কি অ্যাজুম করে নিতে হবে নাকি? পার্সেন্টেজ উল্লেখ আছে রে ভাইয়া, কেন ও পার্সেন্ট? এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওকে ডিসকাউন্ট ওকে রেট 5%। ওকে ওকে ডিসকাউন্ট ছাড়ার কোনো উপায় নেই। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এই আমাদের যে মেনু মানে আইসিএডব্লিউ কোশ্চেন বুকে 5-7টা অঙ্ক আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে করেন আপনাদের 50% হয়ে যাবে, 50 বা 70% হয়ে যাবে। এখানে মনে হয় 10টা থেকে 15টা অঙ্ক আছে। তো এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আপনাকে বের করে নিতে হবে। গেল। সো আমরা একটু ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করে কনসিডারেশন ট্রান্সফার কত হবে সেটা একটু দেখার চেষ্টা করি। আসেন, আমি এখানে অবশ্য এটা করি নাই, আমি এই জায়গা করি। ধরেন কনসিডারেশন ট্রান্সফার আমরা করতেছি, কনসিডারেশন ট্রান্সফার, তাই না? ট্রান্সফার, কনসিডারেশন ট্রান্সফার আমি যদি এটা ধরে থাকে এইভাবে আমি একটু করার চেষ্টা করলাম। আচ্ছা, সো ও বলতেছে ক্যাশ
একদম ইনস্ট্যান্ট আমাকে ক্যাশ দিবে কত? 50,000 50 2,50,000। তাহলে ক্যাশ ডেবিট, ইনভেস্টমেন্ট ক্রেডিট, এটা তো বুঝছেন। 2,50,000 টাকা একদম সে ডাইরেক্ট ক্যাশ দিয়ে দেবে। এখন ডেফার্ড কনসিডারেশন কত? ডেফার্ড ডেফার্ড দিচ্ছে কত? রেজিস্টার্ড ডেফার্ড ব্যাংক। 4,41,000, তাই না? 4,41,000 এখানে এই যে বলছে যে 4,41,000 বলছে 2,50,000 ওয়াজ পেবল অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন। যে ডেট অ্যাকুইজিশন ডেট ওই ডেটেই সে কিনে ফেলতেছে। আর রিমেনিং 4,41,000 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে সে এই ডেফার্ড কনসিডারেশন করবে। তাহলে 2 বছর পরে যদি করে তা 1 এপ্রিল লেটার 1 এপ্রিল 2012, তাহলে আমি কিনতেছি কত? 1 এপ্রিল 2010। তাহলে আমার ইয়ার এন্ড কত? 1 এপ্রিল, এই দেখেন মার্চে চলে গেছে। আমার ইয়ার এন্ড কত? ইয়ার এন্ড 31 মার্চ 2012। আমার ইয়ার এন্ডই এখন 2012। তার মানে আমি 2 বছর আগে কিনছিলাম, আমার এখনই আমার ম্যাচুরড হয়ে গেছে, তাই না? আমার 31 মার্চ 2012, এইটা দিবে কবে? 1 এপ্রিল 2012-তে দিবে। তার মানে 31 মার্চ 2012 মানে এই কাট অফ ডেটে। তাহলে আমার ডেফার্ড কনসিডারেশন যদি আমি করি 1,41,000, এটাকে আমি ডিসকাউন্ট ফ্যাক্টর করি। ডিসকাউন্ট ফ্যাক্টর করবো কিভাবে বলেন তো? কত হয়? দিতে হবে না ভাইয়া? 2 বছর তো। 2 বছর না? হ্যাঁ 2 বছর করলে কত হয় দেখি তো। 2, হ্যাঁ ঠিক আছে। 2 বছরের জন্য আমার 2 বছর আমি ডেফার্ড কনসিডারেশন করলাম। তাহলে আমার এই মুহূর্তে কনসিডারেশন করতেছি কত এট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে? 6,50,000। 6,50,000। তাহলে আমি ক্যালকুলেশন অফ ডেফার্ড, এই যে ক্যালকুলেশন অফ গুডউইল, তাহলে এই দেখেন ডেফার্ড কনসিডারেশন করলাম কত? 6,50,000। ক্লিয়ার কিনা? এখন কথা আছে, এই যে 6,50,000 মধ্যে আমার আমি কনসিডারেশন ট্রান্সফার, ক্যাশ এবং ডেফার্ড। ডেফার্ড কত? 4,41,000। আমি ডাইরেক্ট বসাই দিব 4,41,000 ডেফার্ড কনসিডারেশন। আর এমনি তো ক্যাশ আপনার কনসিডারেশন ট্রান্সফার 6,50,000 বর করলাম। এখন আছেন আমার ফাইন্যান্স কস্ট হবে না? ফাইন্যান্স, হ্যাঁ 41,000। 41,000টা হবে, এটা তো বুঝলেন, কিন্তু এটা ফাইন্যান্স কস্টটা কি? 1 বছরের কস্ট আপনাকে দিতে হবে না? জি। কত দিতে হবে? 41,000 ফাইন্যান্স তো 2 কস্ট বছরে, তাই না? 41,000-কে, হ্যাঁ আবার ফ্যাক্টরিং করতে হবে না? কত কত কতর উপর করতে হবে বলুন তো ভাই? আমি ডাইরেক্ট একটা সিস্টেম করতে পারেন, এটাকে 2 বছরকে কাউন্ট করে করতে পারেন। কিন্তু যদি আমি ডাইরেক্ট মারি, আমার এখন কত 140,000 থেকে, এই যে 41,000 থেকে 4 লাখ বাদ দিলে আমার 41,000 টাকা হয়। এটা একটা সিস্টেম। আবার যদি মনে করেন না আমি এইভাবে করব না, তাহলে আমার এই যে 40,000-কে এই 4 প্রপোর্শনেটলি। লাখ, হ্যাঁ প্রপোর্শনেটলি। প্রফেসর 4 লাখকে আমি 5% করব, কত হয়? 20,000। তাহলে 4 লাখ যোগ 20,000, 4,20,000, একে আমি 5% করব। এই দেখেন, তাহলে এই দুটো যোগ করলে আমার 41,000 হয়। ওকে।
ক্লিয়ার? হ্যাঁ 2 বছরের হিসাব। আর আমার যদি মনে করি যে আমার ডেফার্ড কনসিডারেশন 4,42,000, আমার এখন আমি কনসিডারেশন প্রেজেন্ট ভ্যালুতে যদি কনভার্ট করি সেটা হবে 4 লাখ, তাহলে আলটিমেটলি আমার রেভিনিউ মানে ফাইন্যান্স কস্ট কত? 41,000। এই দুটো মাইনাস করলে বোঝা গেছে? ক্লিয়ার কিনা? হুম। সো এই ফাইন্যান্স কস্ট যেহেতু আমি প্রফিট আর লস হিসাব করতেছি না, এটা কার সাথে মাইনাস হয়ে যাবে? রিটার্নিংস রিটেন আর্নিং এর সাথে আমি মাইনাস করে দেবো ডাইরেক্ট। এই দেখেন আমার আমার কোলে এই যে দেখেন ওয়ার্কিং 1 2 2 হলো নেট অ্যাসেট, 3 হলো ক্যালকুলেশন গুডউইল, 4 হলো নন কন্ট্রোল ইন্টারেস্ট, 5 হলো রিটেন আর্নিং, 6 হলো ইনভেস্টমেন্টস। এই যে আমার ডেফার্ড কনসিডারেশন 41,000 টাকা আমি রিটেন আর্নিংস থেকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা আমার ফাইন্যান্স কস্ট। কারো কোনো কোশ্চেন আছে? সো এটা গেল। এখানে question আছে, সেটা হলো যে আমরা তো অঙ্ক করতেছি হচ্ছে 1 বছরের, তাই না? কিন্তু এক আমার বছরের ডেফার তো হচ্ছে 41,000 টাকা তো 2 বছরের, তাহলে এখানে কি আমার সম্পূর্ণ না? সম্পূর্ণ, কারণ আমার তো বছর শেষ, 2 বছর শেষ। আমি কিনছি হলো ওকে 1 এপ্রিল 2010-এ। আমার এখন আমি শুরু, আমার ইয়ার এন্ড 31 হলো মার্চ 31 2012, তা আমার 2 বছর শেষ না? ওকে ওকে বুঝতে পারছি। সো গেল, এটা গেল। এরপরে আসেন, বলছে অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন, আমি ওই ডেটে অ্যাকুইজিশন করার সময় আমার রিটেন আর্নিং ছিল কত? 2,06,700। তাহলে আমরা নেট অ্যাসেট ক্যালকুলেশন করা শুরু করে দিই। নেট অ্যাসেট ওয়েটিং ডিবিটেড ক্যালকুলেশন অফ দ্য নেট অ্যাসেট। অর্ডিনারি শেয়ার আসেন, এই যে অর্ডিনারি শেয়ার কত এর? অর্ডিনারি 5 লাখ না? ওয়েটিং 5 লাখ, কারণ এইটা আমার অ্যাসোসিয়েট। এই দেখেন 40%, ফর দ্য গ্রেপ ওয়ে 40% হলে আমার অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েটের আমার কোনো কাজ নেই, শুধু অ্যাসোসিয়েট আমাকে কি করতে হবে? ইকুইটি মেথড পোস্ট অ্যাকুইজিশন, ফলো করতে হবে। হ্যাঁ পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আছে শুধুই করতে। হ্যাঁ, ওই ইকুইটি মেথড করতে হবে। তাহলে আমি এইটা দাগ দিয়ে নেব, দাগ দিয়ে আমার যা করার দরকার তাই করতে হবে। নেট অ্যাসেট বের করতে হবে, দুইটারই নেট অ্যাসেট বের করতে হবে। এই যে আপনার ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট, আপনাকে দুইটারই নেট অ্যাসেট বের করতে হবে পোস্ট অ্যাকুইজিশনের জন্য। সো নেট অ্যাসেটে বের করার সিস্টেম কি? অর্ডিনারি শেয়ার কত? 5 লাখ, 5 লাখ দিয়ে দিবেন, 5 লাখ। হোল্ডিং এর কত? 1 লাখ, হোল্ডিং এর 1 লাখ দিয়ে দিবেন অর্ডিনারি শেয়ার। এই যে ইকুইটি সময় 1 লাখ হোল্ডিং এ দিয়ে দিলাম। এরপরে সাবসিডিয়ারি আছে 5 লাখ, তাহলে ক্যালকুলেশন অফ দ্য নেট অ্যাসেট 5 লাখ বসাই দিলাম। এট দ্য ইয়ার এন্ডও 5 লাখ, অ্যাকুইজিশনও 5 লাখ। আর এই অ্যাসোসিয়েটের আছে 2 লাখ। ওকে, আমি এই যে ইয়ার এন্ডে অ্যাসোসিয়েটের 2 লাখ বসাই দিলাম। 2 লাখ 2 লাখ শেষ, আমার ওই এন্ট্রি যত জায়গা যাবে ও ক্যালকুলেট করতে থাকবে। রিভ্যালুয়েশন সারপ্লাস 1,25,000, যেহেতু অ্যাসোসিয়েটেরও নেই ইস্যু নেই, আমি জাস্ট ওই রিভ্যালুয়েশন সারপ্লাস 1,25,000 হোল্ডিংয়ে বসাই দিলাম। এরপর রিটেন আর্নিং, হোল্ডিং আছে 10,74,800। আমি হোল্ডিং যখন যে আমার ক্যালকুলেশন অফ রিটেন আর্নিং 10,74,800 বসাই দিলাম। এখন বলতেছে যে আমার রিটেন আর্নিং হলো, আমার সাবসিডির আছে 3,19,12,100, এটা হলো ইয়ার এন্ড। তাহলে আমার নেট অ্যাসেট ক্যালকুলেট করার ক্ষেত্রে আমি ওখানে রিটেন আর্নিং 3,12,100 ইয়ার এন্ড। আর অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে কত ছিল? অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে ওয়েটিং রিটেন আর্নিং 2,06,700, 2,06,700 বসা দিলাম। সহজ না? কঠিন এই যে এই এন্ট্রিটা। এখন বলতেছে এই পর্যন্ত আমার তো শেষ। আবার এই যে এই 12,000 টাকা রিটার্ন আর্নিং আমার বসাই দিই অ্যাট দ্য ইয়ার এন্ড। যেহেতু অ্যাকুইজিশন নিয়ে কিছু বলা নেই, অ্যাকুইজিশন নিয়ে আমরা পরে আলোচনা করব। কঠিনটা হলো ইনটেনজিবল অ্যাসেট ইন ওয়েট লিঙ্ক লিমিটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন রিলেট টু গুডউইল
which arises on acquisitions of an unincorporated business. Immediately prior to Twang Oils PLC purchasing its share and Wetling Limited, cumulative impairment আছে। cumulative impairment বলতে আপনার at the year end কত year end 18,000 টাকা impairment loss আছে। cumulative impairment at the year end কি 31 মার্চ 2012 কি impairment আছে হলো আপনার intangible asset 18,000 টাকা। ওকে, the fair value of the remaining asset acquired and liability assumed that by Twang Oil PLC at the date of acquisition date were equal to carrying amount, with exceptions of building purchase 1st April 2008। 1st April কত 2008 তার ফেয়ার ভ্যালু at the date of acquisition কত ছিল 1,20,000। 2008 হলে এখন যদি 2012 হয় তাহলে কয় বছর? আমি 1st এপ্রিল আমি একটু লিখিয়ে করলে ভালো হবে। ধরেন 1st এপ্রিল 2008 2008-এ কি করছে সে একটা ক্রয় করছে, একটা বিল্ডিং ক্রয় করছে, তার দাম কত ছিল 1,20,000 টাকা, তাই না? এই যে 1st এপ্রিল 2008 এর ফেয়ার ভ্যালু ছিল 1,20,000। দ্য বিল্ডিং ইজ বিং ডেপ্রিসিয়েটেড বাই ওয়েটেল লিমিটেড স্ট্রেট লাইন বেসিস 50 বছর। 50 বছর ধরে সে স্ট্রেট লাইন বেসিসে আপনাকে কি করতেছে ডেপ্রিসিয়েট করতেছে। ওকে, কয় বছর? 50 বছর। ঠিক আছে, ঠিক আছে কিনা? and including the above financial statement carrying amount 92। সো এখন তার ক্যারিং অ্যামাউন্ট হলো 92,000। এখন কত সাল? এখন কত সাল? এখন 31 মার্চ 2012। 2012-তে তার ক্যারিং অ্যামাউন্ট হলো 92,000। বুঝতেছেন? বুঝতেছেন কিনা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আগান। হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে, হ্যাঁ তার ক্যারিং অ্যামাউন্ট কত? 92,000। 12,000। তাহলে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন যদি আমি চিন্তা করি, অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে তার কত? অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে তার ক্যারিং অ্যামাউন্ট কত যদি আমি চিন্তা করি, বলতে চিন্তা করতে হবে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন তার ক্যারিং অ্যামাউন্ট কত। সো এখন যদি আমার 92,000 হয়, ভুল হচ্ছে কিনা, আচ্ছা সো তো রিটেন নাম দিল। আচ্ছা ওটা না, 1st এপ্রিল আমি যখন ক্রয় করছি তখন তার কত ছিল? 2010-এ তার কত ছিল? 8-এ আমার এই অ্যাসেটের মূল্য মার্কেট ভ্যালু ছিল 1,20,000। অ্যাবভ স্টেটমেন্টে ক্যারিং অ্যামাউন্ট 92,000। 10-এ কত ছিল? তাহলে আমাকে ঐকিক নিয়মে যেতে হবে। 1,20,000-কে কত বছর? 50। 46 গুণ 48, বুঝলে মনে হচ্ছে না? 1,20,000 হলো 50। তাহলে আমি আমার এইটা করি 92 কয় বছরের ক্যারিং অ্যামাউন্ট? 4 বছর তো অলরেডি চলে গেছে। 8, 9, 10, 11, 12, 4 বছর চলে গেছে না? তাহলে এটা 46,000 আর এটা 48 বছর, তাহলে বেড়েবে 96,000 টাকা ছিল। 2010 সালে তার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? বলেন, ক্লিয়ার কিনা?
জি ভাই। যদি না বুঝেন তাহলে আমি আবার বুঝাবো আর কি, চেষ্টা করবো আর কি। ধরেন তার 2008 সালে তার ক্যারিং অ্যামাউন্ট ছিল 1,20,000, 2012 সালে তার ক্যারিং অ্যামাউন্ট হলো 92,000, তাই না? সো 92,000 কয় বছরের? আমি অলরেডি 4 বছর কনজিউম করে ফেলছি 50 বছরের থেকে। এটা হলো 50 বছর, হ্যাঁ আর এইটা হলো 46 বছর। তো 46 বছরে তার ক্যারিং অ্যামাউন্ট হলো কত? 92,000। দেখেন আমি 46 দিয়ে ভাগ দিছি, 1,92,000-কে 46 দিয়ে ভাগ দিছি, আর এইটা তো 2 বছর পরে, 2 মানে বছর 48 দিয়ে গুণ দিছি। তাহলে 48 কত হয়? 48 দিয়ে গুণ করলে আমার 96,000 হয়। ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ওকে, এটা একটু জটিল প্রকৃতির, তারপর আপনারা ক্লিয়ার হয়েছেন। কিউমুলেটিভ ইম্পায়ারমেন্ট সে বলতেছে 18,00,000 টাকা। কিউমুলেটিভ ইম্পায়ারমেন্ট 18,000 টাকা সে ডিটারমাইন করছে যে কিউমুলেটিভ ইম্পায়ারমেন্ট হবে 18,000 টাকা। সো তাহলে আমরা একটু হিসাব করি। এক্সেস যেটা আছে, এই যে 24,000 টাকার হিসাবটা করে দিই। এক্সেস অ্যাডজাস্টমেন্ট, তা সে 92,000 টাকা অ্যাট দ্য এন্ডে বলতেছে, কিন্তু আমার এইটার কোনো কিছুই করে নাই। দেখেন এই যে বলতেছে ইনটেনজিবল অ্যাসেট ওয়েটিং এজ এস্টিমেট এত এত, অ্যাকুইজিশন এত, ইমিডিয়েটলি এত। এরপর বলতে 18,000 টাকা। দ্য ফেয়ার ভ্যালু অফ রিমেনিং অ্যাসেট অ্যাকোয়ার্ড এক্সেপ্ট বিল্ডিং equipment. The fair value of remaining asset acquired and liability assumed by Tongwell PLC at the acquisition date were equal to carrying amount. সব asset liability equal to carrying amount আছে, except বিল্ডিং ওয়াজ পারচেজ 2008 সালে। এই বিল্ডিং এর যেটা আছে, যে 1,20,000 টাকা আছে, সেটা সে অন্তর্ভুক্ত করে নাই। সে অন্তর্ভুক্ত করছে 92,000 টাকা। 92,000 টাকা যদি সে অন্তর্ভুক্ত করে থাকে, তাহলে 2010 সালে একটা ডেট অফ একুইজিশনে তার ক্যারিং অ্যামাউন্ট ছিল 96,000। 10 সালে যেহেতু আমি পারচেস করছি, তখন তার ক্যারিং অ্যামাউন্ট ছিল 96,000। তাহলে এক্সেস কত টাকা এখন অন্তর্ভুক্ত করতে হবে? 1,20,000 মাইনাস 96, তাকে 24,000 টাকা এক্সেস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারণ সে অন্তর্ভুক্ত করছে 96,000, আর তার 96,000 তার ছিল হলো ফেয়ার ভ্যালু ছিল 1,20,000, সেটা করার কথা ছিল, কিন্তু সে না করে সে করছে 96,000। এই 24,000 টাকা তাকে অ্যাক্সেস করতে হবে, মানে এখন আলাদা করে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, এবং প্রপার্টি প্ল্যানের সাথেও 24,000 টাকা আপনাকে যোগ করে দিতে হবে। কারো কোনো কোশ্চেন আছে ভাই? ইটস ওকে ফ্রম মাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আন্ডারস্ট্যান্ড। ওকে। সো এখন আসেন, তাহলে আমার অ্যাক্সেস হয়ে গেল, ইনটেনজিবল অ্যাসেটের হিসাব শেষ। এরপর আর কি বলতেছে? আর একটা পার্ট আছে না ইনটেনজিবল অ্যাসেটের? ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আর কোনো কিছু বলছে? ইনটেনজিবল ওয়েটের কত? 72,000। ইনটেনজিবল অ্যাসেট সে অলরেডি 72,000 টাকা ডিটারমাইন করছে অ্যাট দ্য ডেট অফ 72,000, অ্যাট দ্য ইয়ার এন্ডে 72,000। এটা আপনার অ্যাট দ্য ইয়ার এন্ডে আপনি 72,000 দিয়ে দিলেন মাইনাস করে, কারণ ও হলো ইনটেনজিবল অ্যাসেট হলো আমার সাবসিডিয়ারিজ। ইনটেনজিবল সাবসিডিয়ারিজের গুডউইল, সাবসিডিয়ারিজ কিনছে অন্য জায়গা থেকে, যে সে সাবসিডিয়ারিজ কোনো কোম্পানি কিনে যে গুডউইল অ্যারেঞ্জ করছে, সেই গুডউইল 72,000 টাকা, এটা আমার নেট অ্যাসেটের সাথে বাদ চলে যাবে। আর এই 72-এর সাথে সে বলতেছে 18,000 টাকা ইম্পেয়ারমেন্ট ছিল, যা এই বছর অ্যাডজাস্ট করছে। এই যে দেখেন বলতেছে যে
Intangible waiting limited statement of profit, statement of financial positions related to goodwill which arises on the acquisition of আনইনকর্পোরেট বিজনেস। আনইনকর্পোরেট বিজনেসের থেকে সে অ্যাকুজিশন করে যে গুডউইলটা অ্যারাইজ করছে, মানে আপনার সোল প্রপার্টির কাছ থেকে একটা পারচেস করে গুডউইল অ্যারাইজ করছে, সেটা তো আমি কি কাউন্টে আনবো? ইনকর্পোরেটেড বিজনেস সোল প্রপার্টিস হতে পারে, প্রপার্টিশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, এর থেকে অ্যাকুজিশন করে সে ৭২,০০০ টাকার একটা গুডউইল অ্যারেঞ্জ করে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুজিশন, এবং এই ৭২,০০০-এর মধ্যে সে ১৮,০০০ টাকা আবার কি করছে, কিউমুলেটিভ ইম্পেয়ার করছে। তাহলে এই ১৮ যোগ ৭২ আপনাকে এই যে ৯০,০০০ টাকা অ্যাট দ্য ডেট অফ অ্যাকুজিশন, ১৮ যোগ ৭২ এই দুটাই আপনাকে বাদ দিতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? গতদিন হলো এই কোশ্চেনটা শহীদুল ভাই করছিল যে আলটিমেটলি আনইনকর্পোরেটেড বিজনেস যেটা আপনার লিস্টেড না, এটা সোল প্রপার্টিস হতে পারে, অন্য কোনো প্রপার্টিস হতে পারে, সে কি করছে, এই যে প্রায়োরিটি টং ওয়েলস পিএলসি করার আগেই এই আপনার ওয়েটলিং কি করছে, একটা ইনটেনজিবল অ্যাসেট গুডউইল অ্যারাইজেস করছে। এই গুডউইল অ্যারাইজ হচ্ছে আপনার আনকর্পোরেটেড বিজনেস, সোল প্রপার্টিস হতে পারে, পার্টনারশিপ হতে পারে। এর কারণে আমার নেট অ্যাসেট যখন আমি করব তখন আমার অ্যাট দ্য ইয়ার এন্ড ৭২,০০০ বাদ দিয়ে দেবো, আবার ইনটেনজিবল হিসেবে যেটা ইম্পেয়ারমেন্ট করছে এই ১৮,০০০ টাকা সেটা যোগ করে আপনার অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে ৯০,০০০ টাকা বাদ দিয়ে দেবো। কারো কোনো কোশ্চেন আছে ভাই? না কোশ্চেন ভাই, আছে আগান। নাকি? না, ইটস ওকে। ওকে, এরপরে আমার অ্যাক্সেস তো আমি পেয়ে গেলাম ২৪,০০০। এই ২৪,০০০-এর আর একটা ডেপ্রিসিয়েশন করতে হবে না? ৪৮ বছরে একটা ডেপ্রিসিয়েশন করতে হবে, ডেপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনাকে করতে হবে। সো আলটিমেটলি ৪৮ দিয়ে ভাগ দিলে আমার ১,০০০ টাকা মতো ডেপ্রিসিয়েশন আসে। ধরেন ৪৮ বছর, আমার তো ৪৬ বছর আসতে হবে, এটা যদি আমি ভাগ দিই ২ বছরের, ভাগ ৪৮ গুণ 2, ২ বছরের জন্য ১,০০০ টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসেবে আপনাকে চার্জ করতে হবে। এই ১,০০০ টাকা নেট অ্যাসেটেও চার্জ করতে হবে ইয়ার এন্ড, আর আমার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে ১,০০০ টাকা মাইনাস চলে যাবে। ওকে, এই একটা ট্রানজাকশন করতেই অনেক সময় চলে গেল। এরপরে বলছে আফটার দ্য অ্যাকুইজিশন টং ওয়েল ওয়েটিং লিমিটেড সোল্ড এ মেশিনারি টু টং ওয়েলস পিএলসি। টং ওয়েল পিএলসির কাছে একটা মেশিন বিক্রি করে দিছে। আর একটা কাহিনী, সে ইন্টারগ্রুপ ট্রানজাকশন করা শুরু করছে, ইন্টারগ্রুপ ট্রানজাকশন করা শুরু করেছে। বলছে যে আফটার দ্য অ্যাকুইজিশন টং ওয়েল পিএলসি অ্যান্ড সোল্ড এ মেশিনারি টং ওয়েলকে আপনার ওয়েটলিং কি করছে, একটা মেশিনারি সোল্ড করছে, মানে আমার হোল্ডিং কোম্পানির কাছে সোল্ড করছে। মেশিন হ্যাজ বিন পারচেজ বাই ওয়েটলিং লিমিটেড 1 এপ্রিল 2018, ১০,০০০ টাকা। যখন সে মানে ২০০৮ সালে মেশিন ক্রয় করছিল তখন তার আপনার কি ছিল, ফেয়ার ভ্যালু ছিল ১০,০০০ টাকা। এই মেশিন কত বছরের জন্য? 5 ইয়ার্স। তাহলে ৫ দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার ডেপ্রিসিয়েশন আছে ২,০০০। ওকে, আমরা একটু এটাও আবার করি। এটা ওয়েটলিং পিএলসি, সে ১০,০০০ টাকা মেশিন কিনছে ৮ সালে, ২০০৮ সালে ১০,০০০ টাকা মেশিন কিনছে ২০০৮ সালে ১০,০০০ টাকা মেশিন কিনছে ৫ বছরের জন্য। তা আলটিমেটলি আমি ৫ বছরের ডেপ্রিসিয়েশন যদি করি কত, ২,০০০ টাকা, ২,০০০ টাকা ডেপ্রিসিয়েশন। এখন বলতেছে দ্য ওয়াজ সোল্ড অ্যান্ড টংল্যান্ড আপনার হোল্ডিং কোম্পানির কাছে বিক্রি করছে ১৫,০০০ টাকা ২ বছর পর। তাহলে কত, ২০০৮, ২ বছর পরে বিক্রি করছে, অলরেডি ২ বছর শেষ, ৫ বছরের মধ্যে ২ বছর শেষ, তাহলে ৩ বছর তার ডেপ্রিসিয়েশন হবে। সে হোল্ডিং কোম্পানির কাছে বিক্রি করছে ১৫,০০০ টাকা, কত, ২০১০-এ। তাহলে অলরেডি এখানে তো ৫ ইয়ার্স, তো ২ বছর, এটা ৩ দিয়ে ভাগ হবে,
15/3। আলটিমেটলি আনরিয়েলাইজড প্রফিট হলো কত? 3000 টাকা আনরিয়েলাইজড প্রফিট। প্রফিট ফ্রম আনরিয়েলাইজড 3000 টাকা। সো এই 3000 টাকা আমার কোথায় অ্যাডজাস্টমেন্ট হবে? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের সাথে 3000 টাকা আমার অ্যাডজাস্টমেন্ট হবে। কারো কোনো কোশ্চেন আছে ভাই? না, ওকে। এরপরে দেখেন আপনার 40% বলছে যে আপনার গ্রেপ ওয়ে লিমিটেড ইজ এ জয়েন্ট ভেঞ্চার সেট আপ দ্য লং ওয়েলস পিএলসি অ্যান্ড ফলো ভেঞ্চার এত ক্যাশ কনসিডারেশন করতেছেন 1 লাখ টাকা, 40% শেয়ারস অফ দ্য গ্রেপল। 40% আমি যদি অ্যাসোসিয়েট ক্যালকুলেশন অফ দ্য অ্যাসোসিয়েট আমি কনসিডারেশন করলাম কত? 1 লাখ টাকা। আর আমার 40% পোস্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই যে পোস্ট অ্যাকুইজিশন আমার অলরেডি বিশাল হয়ে গেছে, এই যে পোস্ট অ্যাকুইজিশনটা বের করলে হয়ে যাবে 40%। ওকে, ডিউরিং দ্য কারেন্ট ইয়ার লং টং ওয়েল পিএলসি সোল্ড গুডস টু দ্য ওয়েল্ডিংয়ে 12,000 টাকা, আর গ্রেপকে 15,000 টাকা। এটা কি বলছে? 20% গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন বলতে 20% কস্ট হলো 80 আর 20% সেল হলো 100%। এটা আপনাকে করে নিতে হবে যে এইভাবে। আমি একটু করে দিই। সোল্ড 100%, কস্ট 80%, যেহেতু এটা মার্জিন, কস্ট হলো 80%। সো আমার সে সোল করতে 1,12,000 ওয়েটিং, 12,000 ওয়েট লিং, আর এটা হলো গ্রেপ ওয়ে হলো 15,000। সো জাস্ট আপনি এটাকে কি করে দিলে হয়? 12,000 ভাগ 1 গুণ 80,000। সো আমার আনরিয়েলাইজড প্রফিট দাঁড়াচ্ছে কত? ওয়েটিং এর জন্য 2400 আর এর জন্য হলো 3,000 টাকা। সো গ্রেপে যখন আমার কস্ট অফ অ্যাকুইজিশন, আমার আনরিয়েলাইজড প্রফিট যখন আমি করব, তখন আমি এটা কস্ট অফ অ্যাকুইজিশনে 3,000 টাকা, এই যে আপনার নেট অ্যাসেটের জন্য প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট 3,000 টাকা আর 3,000 টাকা, আর এইটা দেখেন 2400 টাকা আমার অলরেডি 2400 টাকা। এখানে 2400 টাকা হবে। 2400 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এটা। এই যে 2400 টাকা আনরিয়েলাইজড প্রফিট একবারে আপনার ইসে চলে, কারণ এটা তো আমার ইসে কে বিক্রি করতেছে? এটা হোল্ডিং কোম্পানি বিক্রি করতেছে। টংলো ওয়েল্ডিং সোল্ড মেশিনারি টু টং ওয়েল পিএলসি। টং পিএলসি এত টাকা। দ্য মেশিন হ্যাজ বিন পারচেজ বাই, তার মানে আমার হোল্ডিং কোম্পানি বিক্রি করতেছে আপনার ওয়েটলিং পিএলসি। হোল্ডিং কোম্পানি যেহেতু বিক্রি করতেছে, ডাইরেক্ট রিটার্ন আর্নিং এর সাথে ইনক্লুড হবে। নেক্সট আমরা যাই। গ্রোস প্রফিট এটা গেল। আপনার ট্রেড রিসিভেবলের সাথে অ্যাডজাস্ট হবে, ট্রেড পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করে দিব। ট্রেড রিসিভেবল ট্রেড পেয়েবলের সাথে আমরা এই যে জাস্ট এই যে 40,000 টাকা, 40,000 ট্রেড রিসিভেবল এবং ট্রেড পেয়েবলের সাথে জাস্ট 50,000 টাকা অ্যাডজাস্ট করে দেবো। জাস্ট এখানে আনঅ্যাডজাস্টেড অবস্থায় করেছিলাম। গুডউইল ইম্পায়ারমেন্ট আছে, তেমন কিছু এখানে নাই। সো এই অঙ্কটা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি এই অ্যাডজাস্টিং এন্ট্রিসে? অনেক বড় অঙ্ক তো, করতে গেলে হয়ে যায় আর কি। খোরশেদ ভাই, ওরে কেউ তো নাই, সবাই চলে গেছে দেখি। না, আছি 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 আছি।